নমস্কার বন্ধুরা, আমি অমিত। অলৌকিকের আরও একটা দুর্দান্ত এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা বন্ধুরা, দুষ্ট ভূতের হাত থেকে কোনো ভালো ভূত যদি আমাদের বাঁচায় তাহলে কেমন হয় ব্যাপারটা? আর যে বাঁচালো সে যদি হয় আমাদেরই পরিচিত, তাহলে? এমনই একটা ঘটনা ঘটেছিল রানাঘাটের একজনের সঙ্গে। ঘটনাটি শেয়ার করেছে আমাদের মায়াদি, দীর্ঘদিনের সদস্য আমাদের অলৌকিক পরিবারের। অসংখ্য ধন্যবাদ দিদি তোমাকে ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমরা চটপট লাইক করে দাও, আর সাবস্ক্রাইব করা বাকি থাকলে চটপট সাবস্ক্রাইব করে দাও, যাতে প্রতি শনি মঙ্গলবার করে আসা এসব সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা তোমরা শুনতে পারো। এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো ভাই, আমি তোমার মায়াদি। আজ আবার তোমাকে একটা ভয়ের ঘটনা বলতে যাচ্ছি। ঘটনাটা আমি বহু বছর আগে শুনেছিলাম, আমার যখন বিয়ে হয়। আর এই ঘটনাটা তারও আগের, মানে প্রায় 30-35 বছর আগের ঘটনা বলতে পারো। তখন আমার শ্বশুরবাড়ির ওখানে একটা বাড়ি ছিল, জায়গাটার নাম বলছি না, একটু সমস্যা আছে। তো সেই বাড়ির ছেলেটা ছিল আমারই হাজবেন্ডের বন্ধু। ওদের বাড়িটা বেশ অনেকটা জায়গা নিয়ে। ওদের বাড়িতে পেঁপে, কলা, কাঁঠাল এরকম অনেক গাছ ছিল। তো সেসব ফল সবজি নিয়ে ও শিয়ালদা বাজারে গিয়ে বিক্রি করত। রোজ ভোরে উঠে বেরিয়ে যেত, ফিরত সন্ধ্যের পর। এভাবেই ওদের চলত। তো একদিন হয়েছিল কি, তখন বর্ষাকাল, সারাদিনই কম বেশি বৃষ্টি হয়ে চলেছে, কখনো জোরে কখনো আস্তে। তো সেদিনও ছেলেটা ভোরবেলায় ওঠে সবজি নিয়ে হাটে যাবে বলে। কিন্তু আকাশের ওই অবস্থা দেখে ওর মা ওকে বলে, বাইরের অবস্থা তো ভালো নয় রে, এর মধ্যে যাবি তুই? অতটা দূর একা একা কি করে সামলাবি রে সব? তার চেয়ে ছাড়, যেতে হবে না তোকে। ও তখন বলে, এটা বর্ষাকাল মা, রোজই তো এরকম হবে, সেই ভয়ে ঘরে বসে থাকলে চলবে? এসব তো জমিয়ে রাখা জিনিস না, পচে যাবে। তার চেয়ে বরং চলেই যাই, পচিয়ে ফেলে দেওয়ার চেয়ে যেটুকু বিক্রি হবে তাই তো লাভ। তো এসব বলে কয়ে এরপর চা পানি খেয়ে ও বেরিয়ে পড়ে। ওখান থেকে সোজা কোনো ট্রেন শিয়ালদা যেত না, ট্রেন পাল্টে যেতে হতো। তো ছেলেটা শিয়ালদা পৌঁছে দেখলো বাজার হাটের পরিস্থিতিও ভালো নয়, লোকজনে বিশেষ একটা নেই। আর বেলা বাড়ার সাথে সাথে আকাশের পরিস্থিতিও আরো খারাপ হচ্ছে। তো তারই মধ্যে দোকান সাজিয়ে বসে যেটুকু যা বিক্রি হলো হলো। তারপর বিকেলের দিকেও ভাবে, না, আস্তে আস্তে এবার গোটাই সব, বিক্রি বাট্টাও নেই, বসে থেকেও লাভ নেই, উঠি। তো এরপর যখন বাড়ি ফিরবে বলে রেডি হচ্ছে, এমন সময় মুষলধারায় বৃষ্টি নামলো। বৃষ্টিও বৃষ্টির মতো, চারদিক একেবারে ঝাপসা হয়ে গিয়েছে, থামার কোনো নামই নেই। রাস্তাঘাট জলে থই থই করছে। এমন সময় ওখানে ওর এক বন্ধুর সঙ্গে দেখা, ওদিকেই ওর বাড়ি। ওকে বলে, কিরে তুই এখানে? সে তখন ওকে বলল, হ্যাঁ, পরশু আমার বোনের বিয়ে, তাই একটু বাজার করতে এসেছি। তারই মধ্যে দেখ না কি বৃষ্টি, একা একা কি করে সব সামলাই ভেবে পাচ্ছি না। তুই যদি কিছু মনে না করিস, আমায় একটু হেল্প করবি? তো এরপর ওরা দুজন মিলেই বাজার হাট করে ওদের বাড়িতে গেল দিতে। কিন্তু ওখানে গিয়েই বেচারা আটকে পড়ল। বাড়ির কেউই আর ওকে ছাড়তে চায় না, বলে, এসেছই যখন একবারে বিয়ে কাটিয়েই যাবে, থেকে যাও দুদিন। কিন্তু ও তো রাজি হয় না, বলে, না না, তা কি করে হয়, এই অবস্থায় কি করে থাকি,
জামা কাপড় কিছু আনিনি, তারপর বাড়িতেও তো কিছু বলে আসিনি, সবাই চিন্তা করবে। কিন্তু তবুও ওরা ওকে ছাড়ল না। তখন বাধ্য হয়ে ওকে থেকেই যেতে হলো। ও ভেবেছিল যে চেনা জানা কাউকে পেলে বাড়িতে খবর পাঠিয়ে দেবে, কিন্তু বিয়ে বাড়ির নানান ব্যস্ততায় তার হয়ে ওঠেনি। এদিকে ওর মায়েরও তো চিন্তায় রাতের ঘুম উড়ে গিয়েছে। জল বৃষ্টির মধ্যে বেরোলো ছেলেটা, অথচ গেল কোথায়? শিয়ালদায় যাকে উনি খবর আনতে পাঠান, গিয়ে দেখে দোকান বন্ধ। ফলে উনি তো আরো চিন্তায় পড়লেন। এদিকে ছেলেটা বিয়ে থাওয়ার কাজ করে দিন তিনেক পর যখন বাড়িতে ফিরছে, সেই দিনই ঘটে আসল ঘটনা। বিয়ের পর দিন মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ির লোকেরা বেরিয়ে গেল। বাড়িতে কান্নাকাটি, সেসব সামলে তাই ওর বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে যায়। সেদিনও অবশ্য ওরা ওকে থেকে যেতে বলেছিল, কিন্তু ও রাজি হয়নি। কারণ 3 দিন ও বাড়ির বাইরে, মা বাড়িতে একা, কিছু জানিয়েও আসেনি। ফলে কি অবস্থা হয়েছে ওনার সে আন্দাজ করা খুব একটা শক্ত নয়। তো যখন ও বনগাঁ স্টেশনে পৌঁছয়, রাত তখন প্রায় 11:30। এবার অন্য গাড়ি ধরতে হবে। কিন্তু জানা গেল সেদিন আর কোনো গাড়ি নেই। কিছু একটা কারণে ওই লাইনে সব গাড়ি বন্ধ। ও তো তখন পড়লো ভারী চিন্তায় যে এবার কি করবে। এত রাতে ও ফিরবে কি করে? সারাটা রাত স্টেশনে কাটানো তো সম্ভব নয়। তখন ওর মনে পড়ল ওখান থেকে অনতি দূরে ওখানকার একটা পোস্ট অফিসে ওদেরই গ্রামের একজন কাজ করে। একটু বয়স্ক লোকটা, তিনি ওখানকার পোস্টমাস্টার। সারাটা সপ্তাহ তিনি এখানেই থাকেন, শনি রবিবার হলে বাড়িতে যান। আজকের রাতটা না হয় ওনার কাছে গিয়েই থেকে যাবে। আবার ভাবে যে এত রাতে গিয়ে আবার কি জ্বালাবেন ওনাকে, তার চেয়ে বরং হাঁটাই ভালো, ভোরবেলায় না হয় পৌঁছবো বাড়িতে। এইসব ভেবে তখন রেললাইন ধরেই সোজা হাঁটতে শুরু করে। রাত তখন 12টার বেশি। লোকজনের কোনো বংশমাত্র নেই। চারদিক একেবারে ঘুটঘুটে অন্ধকার। যতই সাহসী মানুষ হোক, একা অত রাতে অন্ধকারের মধ্যে রেললাইন ধরে ফিরতে সবারই একটু গা ছমছম করবে। আরে শত হলেও শেয়াল কুকুরের ভয় তো আছে রে বাবা। তো এভাবে বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা জায়গায় আসতেই হঠাৎ ওর গাটা কেমন যেন ভারী হয়ে আসতে লাগলো। কিসের যেন একটা অজানা ভয় চারদিক থেকে ওকে যেন ঘিরে ধরছিল। ওর মনে হচ্ছিল ওর আশেপাশে যেন আরো কেউ আছে, ওরই সঙ্গে সঙ্গে যেন হেঁটে আসছে। ও বারবার করে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক শুধু দেখছে। কেমন যেন একটা ঠান্ডা হাওয়া লাগছে গায়ে, কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না ও। তো এভাবে আরো কিছুটা আসতেই এবার একটা আওয়াজ শুনতে পায় ও। জল নড়ার মতো একটা শব্দ। জলের মধ্যে কিছু যেন একটা লাফালাফি ঝাপাঝাপি করছে। তখন পাশ ফিরে তাকিয়ে দেখে ছোট্ট একটা খালের মতো অসংখ্য মাছ সেখানে কিলবিল কিলবিল করছে। ওই দেখে ও থমকে দাঁড়িয়ে পড়ে। কিসের যেন একটা অজানা আকর্ষণে ও আর সরেই আসতে পারছিল না। অপলক দৃষ্টিতে দেখে যাচ্ছে ও। দেখতে দেখতে এবারও এগিয়ে যায় সামনের দিকে। রেললাইন থেকে নেমে ওই খালের পাশে গিয়েও দাঁড়ায়। ওকে দেখে ওই মাছগুলো যেন আরো কিলবিল কিলবিল করছে। এরপর ও দাঁড়িয়ে থাকতে থাকতে শেষ অবধি বসে পড়ল। বসে বসে দেখছে ও সব। হয়তোবা এরপর নামতেও যেত, কিন্তু ভাগ্যিস ওটা করেনি, করার সুযোগ পায়নি। যদি নামতো তাহলে কি ঘটনা ঘটতো বলা যায় না।
তার আগেই পেছন থেকে ও একটা ডাক শুনতে পায়। কে যেন ওকে বলল, কি রে, কি করছিস তুই ওখানে? শিগগির উঠে আয়, উঠে আয় এদিকে। সঙ্গে সঙ্গে ওর তখন ঘোর কেটে যায়। পেছনে তাকিয়ে দেখে সেই পোস্টমাস্টার দাদু হাতে একটা হ্যারিকেন নিয়ে রেল লাইনের উপরে দাঁড়ানো, ওকে ডাকছে। তখন উঠে এগিয়ে যায় ওনার দিকে, বলে, দাদু তুমি এখন এখানে? কোথায় যাচ্ছ এত রাতে? বাড়ি? কিন্তু আজ তো শনিবার নয়, তাহলে? উনি তখন ওকে বলেন, হ্যাঁ এমনি যাচ্ছি, আসলে একটু দরকার আছে বুঝলি। তবে তুই এখানে দাঁড়াস না, আয় আমার সঙ্গে আয় আয়। বলে এরপর উনি ওকে নিয়ে চললেন। যেতে যেতে বলেন, কি করছিলিস ওখানে বসে? মাছ দেখছিলিস? ওই জায়গাটা কিন্তু ভালো নয়। ওখানে মাছ তো দূরের কথা, সাপ ব্যাঙ কিছুই নেই। ওই সবই হলো মায়া। ওখানে অনেক রকম জিনিস থাকে। যদি একবার জলে নামতিস আর বেঁচে উঠতিস না, ঘাড় মোটকে জলের নিচে পুঁতে দিত একেবারে। ভাগ্যিস আমি দেখতে পেয়েছি, তাই তোকে বাঁচাতে ছুটে এসেছি। অনেক বাঁচা বেঁচে গেছিস, বুঝলি? চল এবার। তো এরপরে সেই দাদু ওকে প্রায় বাড়ি পর্যন্ত পৌঁছে দেন, দিয়ে বলেন, এবার যেতে পারবি? যা তাহলে, আমিও যাই। ওদিকে ভোর হয়ে আসছে, আমার হাতেও আর বেশি সময় নেই, আমাকেও এবার ফিরতে হবে। তবে অত রাতে আর কখনো রেল লাইন ধরে আসবি না কিন্তু, বুঝলি? যা। বলে উনি চলে গেলেন। ও এরপর বাড়িতে ফিরে এলো। ওকে দেখে ওর মা যেন দেহে প্রাণ ফিরে পেলেন। ওকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে কেটে একেবারে অস্থির। শুধুই বলেন, কোথায় ছিলিস? হ্যাঁ, কোথায় ছিলিস এতদিন? আর এত রাতে কোত্থেকে বা আসছিস? হ্যাঁ, কিছু হয়নি তো তোর? ভালো আছিস তো রে? এরপর ও সব ঘটনা মাকে খুলে বলল। শেষে যখন এই পোস্টমাস্টার দাদুর কথা বলল, শুনে ওর মায়ের চোখ দুটো তখন বড় বড় হয়ে গেল। বলেন, এইসব কি বলছিস তুই? তোকে তোকে পোস্টমাস্টার দাদু পৌঁছে দিয়ে গেল? কিন্তু কিন্তু উনি তো। ও বলে, কিন্তু কিন্তু কি মা, কি ওনার? বলো, আমাকে খুলে বলো সবটা, কি হয়েছে ওনার? ওর মা তখন বলে, হ্যাঁ, না না, কিছু না কিছু না, আগে তুই বরং হাত মুখ দিয়ে বিশ্রাম কর, তারপর বলবো। কিছু খাবি তুই? খিদে লেগেছে? ও তখন বলল, না মা, আমার এখন আর খিদে নেই, খুব ঘুম পাচ্ছে আমার। কিন্তু কি ব্যাপার বলোই না। ওর মা তখন ওকে বললেন, তুই যেদিন গিয়েছিলিস সেই দিন রাতেই দাদু মারা গিয়েছেন। ওনার মরদেহ আমি নিজের চোখে দেখে এসেছি। তিনি তোকে বাড়ি পৌঁছে দিলেন? তুই সত্যি বলছিস? ভুল দেখিসনি তো? ও বলে, না মা, ভুল দেখবো কেন? আমার সঙ্গে কত কথা বললো আচ্ছা মা, দাদু আমাকে বাড়ি অব্দি পৌঁছে দিয়ে আবার চলে গেল কেন? বলল যে ভোর হয়ে আসছে, আমাকে ফিরতে হবে, বেশি সময় নেই। তাহলে দাদু এসেছিল কেন আমাকে ছাড়তে? কিন্তু কিন্তু আমি যে রেল লাইন ধরেই আসছি, কিছু একটা আমাকে আকর্ষণ করেছিল। আমি যে ওখানে মাছই দেখতে পাচ্ছিলাম, এইসব কথা দাদু জানলো কি করে? হ্যাঁ,
তো এর পরদিন ও সেই পোস্টমাস্টার দাদুর বাড়ি গিয়ে দেখা করে, সমস্ত ঘটনা তাদের জানায়ও। জানতে পারে যে সত্যি সত্যি দাদু মারা গিয়েছেন। তার মানে মানুষ মারা গিয়ে ভূত হলেও সবাই খারাপ হয়ে যায় না। সেই কৃতজ্ঞতা জানাতেই এরপর ওনার শ্রাদ্ধের দিন ও গিয়ে দাদুর ছবির সামনে মালা মিষ্টি দিয়ে দাদুকে প্রণাম করে আসে। ওনারই জন্য হয়তো আজ বেঁচে ফিরে আসতে পেরেছে, না হলে কি হতো কে জানে। তো এই ছিল বন্ধুরা আজকের ফার্স্ট ঘটনা। বেশ গা ছমছমে কিন্তু ঘটনাটা। এরই সঙ্গে সঙ্গে এবারে চলে যাব আজকের সেকেন্ড ঘটনায়। এটা শেয়ার করার জন্য শ্যামলী পুরকায়স্থ কাকিমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তবে বন্ধুরা, তোমাদের বিশেষভাবে বলতে চাই, ঘটনার কিন্তু বড় অভাব। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে এপিসোডটা কিন্তু অসম্ভব হয়ে পড়বে। তাই তোমরা যে যা ঘটনা জানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও। লিখতে পারলে লিখে, না হলে ভয়েস মেসেজ করে। সাজিয়ে গুছিয়ে মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার। তাই আর দেরি করো না, চটপট পাঠিয়ে দাও। এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। হ্যালো অমিত, আমি শ্যামলী পুরকায়স্থ, বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভী জেলা থেকে বলছি। তুমি জানো, যখন তুমি আমার পরমপ্রিয় ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের লীলা বলো, আমার যে কি আনন্দ হয় তোমাকে বলে বোঝাতে পারবো না। কারণ আমার জীবনেও ঠাকুরের অশেষ কৃপা। কতবার যে উনি কতভাবে আমাদের বাঁচিয়েছেন বলে শেষ করা যাবে না। এমনই একটা ঘটনা আজ তোমাকে এখন বলতে চলেছি। এটা তাও প্রায় 20-22 বছর আগের ঘটনা। আমার ছেলে মেয়ে তখন সবাই ছোট ছোট। আমার এক ছেলে আর এক মেয়ে। ছেলের নাম দিব্য আর মেয়ে ঐশী। তখনও ওরা স্কুলে ভর্তি হয়নি। ওই সময় আমাদের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ ছিল। আমরা তখন ভাড়া বাসায় থাকতাম। ওদের বাবারও তখন কাজ নেই। ব্যবসা যেটা ছিল তাও তখন বন্ধ। একটা টাকাও কোনো রোজগার নেই। এরই মধ্যে সংসার খরচ, দুটো বাচ্চা, তার উপর বাসা ভাড়া। নাজেহাল অবস্থা তখন আমাদের। ভাড়া ঠিক মতো দিতে পারছিলাম না বলে বাড়িওয়ালাও তখন চাপ দিচ্ছিল। আমাদের ঘর ছেড়ে উঠে যেতে বলছিলেন। কমাসের ভাড়া আটকে আছে, মনে আছে? হিসেব করেছ? আমাদেরও তো পেট আছে নাকি? তোমরা বরং ঘর দেখে অন্য কোথাও চলে যাও, আমাদের ঘর ছেড়ে দাও। দুটো বাচ্চা নিয়ে ওই অবস্থায় তখন কোথায় বা যাব, কিছুই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, কমের মধ্যে অন্য একটা ঘর দেখলাম। এখান থেকে উঠে ওখানে যাব। তো মালপত্র সব গোছগাছ করলাম, গাড়িও এসে গেল। একে একে মালপত্র সব তোলাও হয়ে গেল। কিন্তু সমস্যাটা হলো, ওই গাড়ি ভাড়া দেওয়ার মতো হাতে কোনো টাকা নেই। পড়লাম ভারী বিপদে। কত জায়গা ধার বাকি করা যায়? সবাই তো মানবেও না, 5টা কথা বলবে, অপমান করবে। আমি তখন নিরুপায় হয়ে ঠাকুরের ছবির সামনে দাঁড়িয়ে টপ টপ করে চোখ থেকে জল পড়ছে আমার। ঠাকুরকে বলছি, দয়াল, এখন কি হবে, কি করব? তুমি বলে দাও, তুমি এখন পথ দেখাও প্রভু। আমি যে আর পারছি না, সত্যি সত্যি আমি যে আর পারছি না প্রভু, পারছি না। এদিকে তখন বাইরে থেকে আমাকে তাড়া দিচ্ছে। কি গো, কি হলো, এসো। তারপর আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ছবিটা হাতে নিলাম। এমন সময় একটা ব্যাপার হলো। ছবিটা সরাতেই দেখি সেই ছবির পেছনে 500 টাকার 4 নোট, মানে 2000 টাকা। তখনকার দিনে 2000 টাকা মানে বুঝতেই পারছো কত টাকা। আমি তো পুরো হতবাক হয়ে গেলাম। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না। আমি যা দেখছি তা কি সত্যি? এগুলো কি সত্যি টাকা, নাকি নাকি কাগজের টুকরো, নাকি এগুলো জাল টাকা?
কেউ কেউ আমাদের ফাঁসানোর জন্য এখানে রেখে যায়নি তো? আমি তখন ওর বাবাকে ডেকে টাকাগুলো দেখালাম। উনি বললেন যে কোনোদিনও আমি এখানে রেখেছিলাম হয়তো, কিন্তু আমার যতদূর মনে পড়ছে কোনোদিনও আমি এখানে কোনো টাকা রাখিনি। তো উনি শেষ অবধি দেখে বললেন যেগুলি সত্যি টাকা, একেবারে অরিজিনাল। ঠাকুরের আশীর্বাদে সেদিন ওই বিপদ থেকে আমরা উদ্ধার পেলাম। সেই টাকা দিয়েই এরপরে গাড়ি ভাড়া মিটিয়ে বাড়ি ভাড়া মিটিয়েও হাতে বেশ কিছু টাকা ছিল। গুরুদেব এইভাবেই আমাদের অনেকবার সাহায্য করেছেন। একে একে তোমাকে বলবো সব। তো এই ছিল বন্ধুরা আজকে সেকেন্ড ঘটনা। এমন ঘটনা কিন্তু সত্যি ঘটে, আমাদের নিজেদের সঙ্গেই ঘটেছে। তোমাদের সে ঘটনা শুনিয়েওছি। আমার বাবারও যখন কাজ ছিল না, সংসারে খুব অভাব অনটন, পাওনাদারকেও টাকা দিতে পারছিলেন না, কি করে মুখ দেখাবেন ভাবছিলেন, তখন আমাদের এখানে কালী মন্দিরের সামনে বৃষ্টির জলে ভাসতে ভাসতে 2 100 টাকার নোট এসেছিল বাবার কাছে। সে ঘটনা তোমাদের শুনিয়েছি। অতএব সত্যিকারের বিপদগ্রস্ত মানুষদের ঈশ্বর যে রক্ষা করেন, সহায়তা করেন, এটা সত্যি। তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো। আর এবারে গত এপিসোডে মৌসুমী মুখার্জি লিখেছে, তোমার ভয়েসে ঘটনাগুলো অসাধারণভাবে ফুটে ওঠে, দারুণ লাগে। মৌসুমী পাল লিখেছে, ভালো লাগলো ঘটনাগুলো, প্রথমটা তো অসাধারণ। মনীষা বিশেষ কাকিমা লিখেছেন, অসাধারণ বলার ধরন, অসাধারণ। এছাড়াও কমেন্ট করেছ অ্যাঞ্জেল মৌ, মিষ্টি দে, মায়াদি, অর্পণ সাহা, গীতাদি, অরুদের, অনিন্দ মিত্র, অজন্তা হরে, আশিস কোলে, প্রদীপ সেন, মিঠুন পাল, অর্কপ্রভ নস্কর, জলি দে, স্বপ্না বাজাল, কৃষ্ণা হালদার, সঙ্গীতা মজুমদার, কিঙ্কিনী হালদার, চন্দন চ্যাটার্জি, মালবিকা, অমিতা ঠাকুর, সোহিনী বক্সি, মৌসী নস্কর ও আবুল হোসেন সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার রাতে মৃত্যুযোগ ও একদল নৃত্যশিল্পীর সঙ্গে কী ঘটনা ঘটেছিল তাই নিয়ে। সবাই খুব ভালো থেকো আর ভালোবাসা নিও। ধন্যবাদ।